মোদী সাহেব, এইটা লাল সবুজের রক্তের বিনিময়ে কেনা একটি বাংলাদেশ, যে বাংলাদেশ করতে 2 লক্ষ শহীদ তাজা রক্তের বিনিময়ে আমরা এটা অর্জিত হয়েছে। মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে হয়েছে, অনেক হয়েছে। আপনারা ক্ষান্ত দেন, আমাদের দেশকে আমাদের মতো করতে দেন। আগামীতে এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে একটি নির্বাচনের মাধ্যমে। জনগণের যে নির্বাচন ভোট দেবে, সেই ভোটের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার বাংলাদেশ পরিচালিত হবে। সেখানে যদি ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, যদি পার্থ প্রতিবেশী দেশ হবে, যদি আপনারা আমাদের সাথে থাকতে পারেন, অবশ্যই আমরা স্বাগতম জানাবো। রাষ্ট্রনায়ক যদি তারেক রহমান যদি এদেশে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করতে পারে, তাহলে এই রাষ্ট্রনায়ক হবে আমাদের দেশ গড়ার রাষ্ট্রনায়ক। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তার সহযোদ্ধা, তার পুত্র সন্তান হবে আগামীতে রাষ্ট্রনায়ক। এই রাষ্ট্রনায়কের সাথে পারেন সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্র হিসাবে এখানে আপনাদের বন্ধুত্ব দেখানোর জন্য। প্রিয় বন্ধুরা, সময় সংক্ষিপ্তর কারণে আমি সময়কে আহ্বান জানাবো, ওই ভারতের কসাই মোদীকে আর আমরা এইখানে কোনোভাবে তাদের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। এবং ওই ষড়যন্ত্রের প্রধান হতে হচ্ছে শেখ হাসিনাকে বর্তমান বিপ্লবী সরকার ধরেন এখানে আইনের কাছে সমর্থ করতে হবে। এবং যারা প্রতিনিধি ছিল, এই প্রতিনিধি যাদেরকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে, এই প্রচলিত আইনে ওই শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আগামী দিনের যদি কোনো ডাক আসে বাংলাদেশ বাঁচানো, সেই ডাকে আমরা রাজপথে থাকার অঙ্গীকার করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশিরা ইয়াদ নিশান, হে জওয়ান হও আগুয়ান, ভয় নেই তোর হয়ে পালোয়ান। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজপথের লড়াকু সৈনিক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ KM রকিবুল ইসলাম রিপন। আমি তাকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, 111 থেকে যাকে রাতের অন্ধকারে রাজপথে ডাকলে আমরা পাই আমাদের সকলের প্রিয়, যার নামের কোনো বিশ্লেষণের প্রয়োজন হয় না, যিনি একটি প্রতিষ্ঠান শেখ হাসিনার গণহত্যাকারী শেখ হাসিনার নির্দেশে সেই দুটি হারুনের নেতৃত্বে আমাদের প্রিয় নেতাকে তৎকালীন মেরে ফেলার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আল্লাহ পাক রুখে দিয়ে আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন। গণতন্ত্র ভোটের অধিকারের জন্য আমাদের সকলের প্রিয় সাবেক চিফ যারা জয়নাল আবেদিন ফারুক, রাশেদ ভাই, জ্যোতি আপা, পলাশ ভাই, খোকন ভাই, বাবুল ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আমাদের নেতা, তিনি শরীরটা খুব অসুস্থ, জ্বর। আমি বেশি কথা বলবো না, দু একটি কথা বলেই আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন। বন্ধুরা, আজকে জানেন বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এই কসাই মোদী যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ভারতের দাদাগিরির জন্য আজকে বাংলাদেশটাকে তারা অঙ্গরাজ্য মনে করত এবং এই অঙ্গরাজ্যের পরাজয়ের যেই বেদনা, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তাদের শেখ হাসিনার পরাজয়ের যেই বেদনা, সেই বেদনা কসাই মোদী ভুলতে না পেরে আজকে তিনি আদল তাদল দেখছেন। বাংলাদেশের মানুষ মনে করে কসাই মোদী অসুস্থ। অসুস্থ যদি না থাকে তাহলে ৭৮ বছরের ইতিগতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন তুলে নিয়ে বাংলাদেশ নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা কেন তিনি করছেন? যেখানে গণহত্যাকারী শেখ হাসিনাকে বিশ্বের কোন দেশ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না, কিন্তু ওই কসাই মোদী আশ্রয় দিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। কসাই মোদীকে বলতে চাই, আমরা পাকিস্তানের আগ্রাসনকে যেমন তাড়িয়েছি, ভারতের আগ্রাসন
তাড়িয়েছে, কিন্তু তার মনে অনেক বেদনা। শেখ হাসিনার পরাজয় তিনি মানতে পারছেন না। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছিলেন, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করেন নাই। তার ধারাবাহিকতায় তিনি উঠে পড়ে লেগেছেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার। আমরা মোদিকে বলতে চাই, বাংলাদেশের মানুষ খুব সতর্ক আছে। সকল রাজনৈতিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবী সবাই সতর্ক আছে। গতকালকে আমরা দেখছি ভারতের কৃষকরা আলু এবং পিঁয়াজ রাস্তায় ফেলে দিচ্ছে। ভারত থেকে আমরা কোনো পণ্য খাও আনি নে, কারণ আমরা বিলেত জাতি, বিয়ের মতো বাঁচতে চাই। আমরা ভারতের দেওয়া দক্ষিণায় বাঁচতে চাই না। এতদিন আমরা শুনতাম বাংলাদেশের ভারতীয় বুদ্ধিজীবীরা বলতেন যে ভারতের বাংলাদেশের চারপাশে ভারত। আমরা বলতে চাই ভারতের চারপাশে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান। ভারতের আগ্রাসনকে কিভাবে মুক্ত হয় পাকিস্তান, চীন, বাংলাদেশ ভালোভাবে জানে। আমি আর একটু কথা বলে আমার কথা শেষ করব। আজকে প্রধান অতিথিকে আমি বলতে চাই এবং দৃষ্টি আকর্ষণ করতে চাই, গতকালকে আমরা দেখেছি আমাদের পবিত্র যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমাকে রাজনীত মানে আওয়ামী লীগ অরাজকতা করার চেষ্টা করছে এবং গতকালকে অনেক লোক হত্যা হয়েছে এবং তারা জানিয়ে তুলে দিয়েছে তারা ইসলাম এবং হিন্দুদের নিয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করেছিল। সেখানে তারা ব্যর্থ হয়ে এখন তারা মসজিদ মন্দির বেছে নিয়েছে এবং আমরা শুনেছি তারা নাকি ডিসেম্বরে ঢাকা দখল নেবে। এই আওয়ামী লীগের প্রতিজ্ঞাদেরকে বলতে চাই, গত 17 বছরে আমরা যেমন আমাদের জীবন দিয়ে রাজপথে ছিলাম, আবারও জাইনাল আবেদন ফরিদ ভাইদের নেতৃত্বে আমরা রাজপথে থেকে ওদের মোকাবেলা করে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের যত সময় বিচার না হবে ততক্ষণ পর্যন্ত রাজনীতি করার কোনো সুযোগ নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় মাস নয় ইতিহাস। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের প্রিয় সাবেক বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব জাইনাল আবেদন ফারুক ভাইকে তার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। বিগত দিনে আন্দোলনের একটি সুরক্ষিত সংগঠন। আজকে বৃহস্পতিবার, আগামীকাল পবিত্র জুম্মার দিন শুক্রবার, এমন একটা বিষয়ে অবতারণা করে বাংলাদেশের আন্দোলনের সকল পর্যায়ে যে প্রস্তুতি দীর্ঘদিন আমার সাথে, আমার সহযোদ্ধাদের সাথে কাজ করেছে, যাকে আমি আজকে গত 20 বছর যাবৎ বুঝতে পেরেছি মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, রফিকুল ইসলাম রিপন আজকে অনেক সুবক্তা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে অনেকগুলো কথা বলেছেন। আসলে আমার আজকে আরো 2টি প্রোগ্রাম, একটা তো আর যেতে পারবো না, প্রচন্ড জ্বর এসে গেল এখানে এসে। প্রিয় বন্ধুরা, দীর্ঘদিনের অনেক কথা, অনেক বক্তব্য, অনেক কথা বলার সুযোগ আমরা অতীতে পেয়েছি। সেই কথাগুলো বলার আমরা সুযোগ পেলেও কিছু সময় যারা এই কথাগুলো প্রচার করে, যারা এই কথাগুলো প্রিন্ট মিডিয়ার মধ্যে লেখে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, সেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমার সামনে মুক্ত আকাশে কথাগুলো স্বাধীনভাবে লেখার যে অধিকার ফেরত পেয়েছেন, সে অধিকার ফেরত দেওয়ার মালিক আল্লাহ। তারপর বিগত শাসনকে, দুঃশাসনকে যারা বুকের রক্ত ছেড়ে দিয়ে বাংলাদেশে অগস্ট বিপ্লব সাধিত করেছে, সেই খোকন মুক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলে আজকে এই
সমাজ শেষ করব। প্রিয় বন্ধুগণ, প্রথমেই দেশ, এই দেশকে স্বাধীন করার জন্য শুধু স্বাধীনতার যোদ্ধা যারা আমরা ছিলাম, যারা খালি পায়ে যুদ্ধ করেছি, যারা হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি, যারা প্রতিবেশী ভারতে, মেঘালয়ে, আসামে, কলকাতায়, ত্রিপুরায় আশ্রয় নিয়ে না খেয়ে শুধু কুমড়া খেয়ে ট্রেনিং নিয়ে বাংলাদেশে 9 মাস বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলাম। প্রিয় বন্ধুগণ, আমরা তো সেই পাকিস্তান থেকে যখন হয় তখনই আমরা বলেছিলাম পশ্চিমার শোষণ বাস পরিবারের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল। 69-এর গণ আন্দোলন থেকে 69 যারা আন্দোলন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান কোনোদিনও পূর্ব পাকিস্তানের মানুষকে ভালোবাসতে পারে না, তার প্রমাণ 69-এর গণ আন্দোলন। সেই আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান যে কদিনই ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে, আপনারা যারা আমার বয়স, যারা ইতিহাস পড়েন, তারা দেখেছেন কোনোদিনও ভালো চোখে, সুন্দর চোখে পূর্ব পাকিস্তানের মানুষকে তারা কোনোদিনও গ্রহণ করতে পারেন। সেই কারণে আজকে বাংলাদেশ, সেই কারণে আজকে বাংলাদেশের স্বাধীন পতাকা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই দুর্ভাগ্য হলো যদি সত্যিকার অর্থে 70-এর নির্বাচনের পর যিনি বাংলাদেশে জাতির পিতা হিসাবে নিজকে আখ্যায়িত করে বাংলাদেশকে শোষণ করেছেন, সেই শেখ মুজিবুর রহমান যদি 70-এর এলএফের অধীনে নির্বাচন না করতেন, সেদিনে পাকিস্তান বিদায় নিতে বাধ্য হতো। সেদিন যদি হুঙ্কার যেভাবে উনি ছাড়েন, সেভাবে যদি বলতেন আমি পাকিস্তান সিআইআর অধীনে, আমি এলএফের অধীনে কোনো নির্বাচন করব না। সেদিন আমরা যারা ছাত্র রাজনীতি করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যারা আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তখন শেখ মুজিবুর রহমানকে আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম আর কোনোদিনও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায়েন না, কারণ এই পাকিস্তান ইস্ট পাকিস্তানের লোককে কোনোদিনও ভালো চোখে দেখে না। সেদিন আমাদের কথা না শুনে পাকিস্তান ইয়াহিয়া ভুট্টোর সাথে 70-এর নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠতার জোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি হতে চেয়েছিলেন, সেই শেখ মুজিবুর রহমান আজকে কোথায়, তার কন্যা আজকে কোথায়? সেদিন যদি স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যে কোনো প্রকারে হোক বাংলাদেশে ফেরত আসলেন, কিন্তু সেদিন যদি শেখ মুজিবুর রহমান একটি ছড়ি হাতে নিয়ে সেই ধানমন্ডির ৩৫ নম্বর রোডে বলতেন বাংলাদেশের একজন শিক্ষিত লোককে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে এমন এক লোককে বাংলাদেশের শাসন পাল দেওয়া হবে, আমি হাতে ছড়ি নিয়ে বসে থাকবো, চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো, সেদিন সেটা তিনি করেন নাই। তার পরিণতি ভয়াবহ হল, বাপের সামনে ছেলে ব্যাংক ডাকাতি করে, বাপের সামনে মানুষের স্ত্রীকে হারানি করে, যারা করেছে তারা জীবিত নাই। সেদিন সেনাবাহিনীর একটি অংশ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, সেদিন তারা ঝাঁপিয়ে পড়েছে, বাংলাদেশকে রক্ষা করেছিল। আজকে তারই কন্যা আবার বাংলাদেশের জিয়াউর রহমানের মানবতার উপর নির্ভর করে যখন বাংলাদেশে ফেরত আসলেন, তখন এই 7 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হলো। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার অর্থ এই শেখ মুজিব গেল, কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমন ভাবে শোষণ করা শুরু করলো যে শোষণের ইতিহাস নতুন করে বলার প্রয়োজন নাই। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশের সকল পর্যায়ের রাজনৈতিক দল যারা শেখ মুজিবের কন্যার রক্তের চক্ষু উপেক্ষা করে ঢাকার বুকে আন্দোলন করেছে, মানুষের পক্ষে কথা বলেছে, সেই কথার কারণে ছাত্র বৈষম্যের ত্যাগে সমর্থন দেওয়ার পরে বাংলাদেশে অগাস্টের বিপ্লবের পর আজকে
উৎসানন্দিত ডক্টর ইউনূসের আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আজকে ইতিহাস বলতে চাই না, শুধু মনে করিয়ে দিতে চাই শেখ হাসিনা অহংকার করে বলেছেন পালাই না, পালাবেন আপনারা, কিন্তু আজকে বাংলাদেশে আপনি নাই। ডক্টর ইউনূস যে ব্যক্তিটা বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করিয়ে বিশ্বনন্দিত উপায় নিয়ে এসেছিল, তাকেও আপনি 18 তলায় লিফট ছাড়া আজকে পায়ে হেঁটে আপনি মামলা হাজিরা দিতে হয়েছিল। কিন্তু আপনি আজকে নাই, একটি বন্দি শিবির হোক আরামে হোক দিল্লিতে আছেন, কিন্তু আজকে আমাদের সেই প্রিয় অহংকারের, যিনি অহংকার কোনোদিনও করেন নাই, সেই প্রিয় নেতা আজকে মিশরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। কিন্তু আমি শেখ হাসিনার ইতিহাস তুলে ধরতে চাই, আমি মোদী প্রসঙ্গে কথা বলতে চাই, ভারত প্রসঙ্গে আমি কথা বলতে চাই, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন ইচ্ছা করলে ক্ষমতায় পাকাপোক্ত করে নিতে পারতেন, কিন্তু সেদিন উনি আন্তরিকতার সেই সব কিছু গ্রহণ করে সেই জিয়াউর রহমান আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে বাংলাদেশের বিশ্ব দরবারে জিয়াউর রহমান সারাদিন দুইকে চরিত্র পরিণত করেছেন। বিশ্বের মুসলিম দরবারে সার গঠন করে সেদিন জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে একজন সুন্দর শাসক এবং গণতন্ত্রের সপক্ষে লোক হিসেবে পরিচিত লাভ করেছেন। কিন্তু আওয়ামী লীগের দেশেরা সেদিন ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি কালুরঘাট বেতারকান্ড থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে সেই ইতিহাসকে মুছে ফেলতে চেষ্টা করে তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করার ষড়যন্ত্রের সাথেও আওয়ামী লীগ সেদিন জড়িত ছিল। আজকে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, ক্ষমতা থাকাকালীন শহীদ জিয়ার কবরকে আপনি স্থানান্তরিত করবেন। আপনি ক্ষমতা থাকাকালীন সংসদে আমি 5 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার কোনো কৃতিত্বের জন্য না, আমি শহীদ জিয়ার ধানেশীষ খালেদা জিয়ার আবশ্যী নেতৃত্বের কারণে 5 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। প্রিয় বাবা, সেদিন আমি দেখেছি শেখ হাসিনা চোখ বন্ধ করে নয়, চোখ খুলে কথা বলতো, বেগম খালেদা জিয়ার দিকে তীর নিক্ষেপ করে বলতো, তোমার স্বামী বাংলাদেশের পাকিস্তানের সহচর যুদ্ধ করে নাই। প্রিয় বন্ধুগণ, তাই আমরা সেদিন দাঁড়িয়ে প্রতিবাদ করতেও পারি নাই। আজকে শুধু প্রতিবাদ নয়, আজকে আঙুল দিয়ে মনে করিয়ে দিতে চাই, আপনি নাই, কিন্তু বেগম খালেদা জিয়া তার দল তারেক রহমান বাংলাদেশে আছে। প্রিয় বন্ধুগণ, যিনি আজকে হিন্দুস্তানে আশ্রয় নিয়েছেন, মোদী তোমার লজ্জা হয় না? 16 ডিসেম্বর বিজয়ের দেশ বাংলাদেশের খালি পায়ে হাত টান করে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বিজয়ের কয়েকদিন আগে শুধু অস্ত্র লুণ্ঠন করে নেওয়ার জন্য সেদিন বাংলাদেশে তুমি প্রবেশ করে আজকে তুমি অহংকার করো বিজয় দিবস ভারতের সেনাবাহিনী। লজ্জা যদি হতো, তাহলে তোমার লজ্জা যদি থাকতো, যদি হিন্দুস্তানে ভারতে গণতন্ত্র বিশ্বাস করেন আপনি, তাহলে কি করে বাংলাদেশের 500 মামলার আসামি শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন? এই কথাগুলো বলা এই জন্য প্রয়োজন, যদি গণতান্ত্রিক দেশ হন তাহলে আরেকটি পাশের দেশ গণতন্ত্রে থাকে, এটা আপনি কোশ্চিন কালেও চান নাই। কারণ 2014 সালে শেখ হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারতেন না। বাংলাদেশের একটি কুচক্রী দল যারা 10টি বছর বাংলাদেশের পাথরের মতো চেপে স্বৈরাচারী কায়দায় জিয়াউর রহমানের থেকে ক্ষমতা নিয়ে বাংলাদেশ শাসন করেছে, সেদিন তাদের নেতা ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে শুয়েছিল। আপনি ভারত থেকে পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে সেদিন বিনা দস্তখতে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে 2014 সালে নির্বাচন করেছেন। তাই বাংলার মানুষ এখনো বলে, ভারত তোমার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে